দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক 7 বছরের মাথায় দ্বিতীয় দফা বাংলাদেশ সফর করে গেলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার এই সফরে রোহিঙ্গা সংকট, মানবাধিকার বিষয়টি হলেও আলোচনা হয়েছে দেশের চলমান নানা ইস্যু নিয়েও। বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠায় জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়ে গেছেন বিশ্ব সংস্থাটির মহাসচিব। একই সঙ্গে তিনি নাজুক পরিস্থিতি থেকে উত্তরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সহযোগিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন। এছাড়াও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে তিনি কথা বলেছেন রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথেও। আজকের এই সময়ের পুরোটা জুড়েই আমরা আলোচনা করব জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর নিয়ে। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এবং লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের যুক্তরাষ্ট্র লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন এবং জুমে অনলাইনে আমার সাথে যুক্ত হচ্ছেন অধ্যাপক ম্যানিটোবা ইউনিপেক বিশ্ববিদ্যালয় কানাডা এবং নির্বাহী পরিচালক ক্রিকের ডক্টর কাউসার আহমেদ। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি আবুল কালাম আজাদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে ডক্টর ইউনূস গত শুক্রবার 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন এবং কক্সবাজারে গিয়ে এবং সেখানে তিনি তাদের সাথে কথা বলেছেন এবং সাথে আমাদের জাতিসংঘের মহাসচিবও ছিলেন। সেখানে তিনি একটা কথা বলেছেন যে আগামী রোজার আগে যাতে তারা তাদের স্বভূমিতে যেই এই রোজা করতে পারে, ঈদ করতে পারে, সেরকম একটা উনি কথা বলেছেন এই রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ নিয়ে। কিন্তু আমরা দেখছি যে 2018 সালের একটা চুক্তি হয়েছিল, সে জায়গায় প্রতিদিন 300 করে রোহিঙ্গা নেওয়ার একটা কথা ছিল, কিন্তু সেই চুক্তি অনুযায়ী কয়েকজন রোহিঙ্গা হয়তো বা গিয়েছিল, কিন্তু তার পরিবর্তে প্রায় 50-60 হাজার রোহিঙ্গা অলরেডি উল্টো আমাদের দেশে ফিরে এসেছিল। তো উনি যে এই যে আজকে এত বড় একটা প্রত্যাশার কথা জানালেন, এটা কোন বেসিসে? প্রথম কথাটা হচ্ছে রোহিঙ্গারা এক ধরনের একটা হোপলেস একটা সিচুয়েশনের মধ্যে আছে। আপনার গত 7-8 বছরে ওয়ার্ল্ডে কতগুলো ক্রাইসিসের জন্ম হয়েছে। ইউক্রেন ক্রাইসিস, আপনার সিরিয়ার ক্রাইসিসটা আগে থেকে চলছে, গাজায় একটা ক্রাইসিস চলছে। এই ক্রাইসিসগুলোর কারণে সারা বিশ্বেরই আসলে দৃষ্টিটা রোহিঙ্গা ক্রাইসিস থেকে সরে গিয়েছে। রোহিঙ্গা ক্রাইসিসটা এখন আসলে এই ক্রাইসিসের ভাষায়ও ইমার্জেন্সি কোনো ক্রাইসিস না, এটা এখন একটা প্রোট্রাক্টেড একটা ইস্যু। এটা ডেড এন্ডের দিকে যাচ্ছে, যার কোনো শেষ আছে বলে কেউ বিশ্বাস করছিল না। অনেকেই হয়তো ধরে নিয়েছিল যে এটা নিয়ে আসলে আর কোনো কিছু হবে না। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যেহেতু সমস্যাটা বাংলাদেশের উপর চেপে বসেছে, বাংলাদেশের পক্ষ থেকে তো চেষ্টাটা চালিয়ে যেতে হবে। সমস্যা সমাধান কতটুকু হবে সেটা হয়তো সময় তার জবাব দেবে, কিন্তু চেষ্টাটা কোনোভাবেই বন্ধ রাখার কোনো সুযোগ নেই বাংলাদেশে। যেহেতু বাংলাদেশের সেটা যে সরকারই থাকুক তাকেই সেই চেষ্টাটা করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকেও চেষ্টাটা করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সারা বিশ্বে একটা, আপনি জানেন যে ওনার একটা বৈশ্বিক ইমেজ আছে। ওনার এই ইমেজের ফলে এই ধরনের কিছু ক্রাইসিসের ক্ষেত্রে উনিও বিশ্বাস করেন, আমরা সবাই বিশ্বাস করি যে বাংলাদেশ কিছুটা অ্যাডভান্টেজ পাবে। উনি যাতে ওনার আমন্ত্রণে সাড়া দিয়ে জাতিসংঘের মহাসচিব এখানে এসেছেন, রোহিঙ্গাদের ওখানে গিয়েছেন, ফোকাসটা আবার কিছুটা হলে ওইদিকে এসেছে। আপনার রোহিঙ্গারা ফিরে যাবেন কিনা এটা তো এককভাবে বাংলাদেশ সরকারের উপর নির্ভর করে না, এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। সবচেয়ে বেশি যেটা নির্ভর করে সেটা হচ্ছে মায়ানমারের সিচুয়েশনের উপর। মায়ানমারে যতক্ষণ পর্যন্ত স্থিতিশীলতা না আসতেছে ততক্ষণ পর্যন্ত তো আপনি রোহিঙ্গাদেরকে এক সংকট থেকে আরেকটা সংকটের মুখে ঠেলে দেওয়া সম্ভব না। কারণ যতবারই রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা আলোচনায় আসছে প্রত্যেকবারই কিন্তু কয়েকটা শব্দ ঘুরে ফিরে আসছে, সেফ অ্যান্ড ডিগনিফাইড রিটার্ন। প্রথমত হলো সেফ, তারা সেখানে আবার ফিরে যাবেন তাদের সেফটির জন্য, কারণ তারা প্রাণ বাঁচানোর জন্য এখানে পালিয়ে এসেছেন, আবার তাদেরকে তো মৃত্যু মুখে ঠেলে দেওয়া সম্ভব না। মায়ানমারে এখন একটা যুদ্ধাবস্থা চলছে, গৃহযুদ্ধ অনেকদিন ধরে চলছে, সেটার একটা পরিণতির দিকে যাচ্ছে বলে আমরা বিশ্বাস করি বা দেখছি আমরা। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি যেটা বলেছেন যে মায়ানমারে যদি স্থিতিশীলতাটা আসে তাহলে যারা গ্লোবাল অ্যাক্টর এই ক্ষেত্রে তাদেরকে যদি কাজে লাগানো যায় তাহলে হয়তোবা এক্ষেত্রে কিছুটা অগ্রগতি হতে পারে। আপনি 2018 সালের যে চুক্তিটার কথা বলেছেন এটা আসলে একটা পাইলট চুক্তি ছিল এবং সেখানে 1150 রোহিঙ্গা আসলে ফেরত নেওয়ার কথা ছিল। ওইটা ছিল মূলত হচ্ছে একটা ফেস সেভিং, একটা স্ট্যান্ডবাজি যেটাকে বলে সেরকম একটা কিছু, যে আপনার 1100 রোহিঙ্গাকে একটা ফেস সেভিং একটা কিছু করে নিয়ে গিয়ে আপনি দেখাবেন যে প্রত্যাবর্ষণ আপনি শুরু করে দিয়েছেন, কিন্তু ওটা আসলে বাস্তবতার কোনো ধারে কাছেও ছিল না। এবং এই যে ফাঁকিবাজিটা, ওই ফাঁকিবাজিটা কিন্তু সবার আগে ধরতে পেরেছিল রোহিঙ্গারাই।
আপনি জানেন ওই সময় কিন্তু আপনার রোহিঙ্গাদেরও একটা দল আপনার মায়ানমার ঘুরে এসেছে এবং তারা ঘুরে এসে ওখানে তারা দেখেছে যে ওখানে আসলে তাদেরকে নিয়ে আইডিপি ক্যাম্প বলে একটা ক্যাম্প আছে, ইন্টারনালি ডিসপ্লেস পিপলদের, সেখানে রাখা হওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে এবং একটা মানে এই শরণার্থী শিবির থেকে গিয়ে তাদের আসলে এক ধরনের বন্দি দশায় পতিত হওয়ার একটা আশঙ্কা ছিল, যে কারণে রোহিঙ্গারাও ওইটাতে কোনো রাজি হয় নাই। তো এখন মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উনি কিন্তু একটা সেফ জোন তৈরি করার কথা বলেছেন, যে সেফ জোনটা যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায়, জাতিসংঘের সহযোগিতায় যদি তৈরি করা যায়, সবাই যদি এগ্রি করে সবগুলা ফ্যাক্টর, তাহলে অন্তত রোহিঙ্গাদেরকে সেই সেফ জোনে নিয়ে তারপরে পরবর্তীতে তাদের পুনর্বাসন বা প্রত্যাবাসন এগুলো করা সম্ভব হবে। তো এই আশাবাদ থেকে উনি কূটনৈতিক চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন এবং ওনার কিন্তু দায়িত্ব নেওয়ার প্রথম থেকেই কিন্তু উনি এই ইস্যুটাকে হাই প্রায়োরিটি দিচ্ছেন, যে কারণে শুধু রোহিঙ্গা বিষয়ক উনি একজন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়েছেন মন্ত্রীপ্রদ মর্যাদায়, এবং যিনি রোহিঙ্গা নিয়ে সারা বিশ্বে দুতিয়ালি করছেন, এবং এরকম দুতিয়ালি কিন্তু আমরা আগে দেখিনি কখনো বাংলাদেশের পক্ষ থেকে। তো আমরা বিশ্বাস করি যে এটার কিছুটা সুফল তো অবশ্যই আসবে। আমি একটু আমাদের গেস্ট কাউসার আহমেদ সাথে কথা বলতে চাই। কাউসার আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কাউসার আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই যে রোহিঙ্গাদের বিষয়ে আমাদের যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করে গেলেন, কিন্তু সেখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিলের 1 তারিখ থেকে রোহিঙ্গাদের জন্য যে মাথাপিছু বরাদ্দ ছিল $12, সেখানে কমে $6 চলে আসছে, এবং এইটা যদি কমে যায় সেক্ষেত্রে রোহিঙ্গাদেরকে আপনার কক্সবাজার 12 লাখ রোহিঙ্গার যে ভরণ পোষণের বিষয়টা, এটা কি চ্যালেঞ্জের মুখে পড়লো কিনা? আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ। আমি তো মনে করি যে একটি বিরাট চ্যালেঞ্জের মুখেই পড়লো, কারণ $12.5 থেকে $6 ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যে ইনস্ট্রাকশনটা দিয়েছে ফর্মালি, এখন এটি 1 এপ্রিল থেকে কার্যকরী হবে, এবং এই খাদ্য যে সংকুলান এতে যেটি হবে যে বেসিক যে নিডসগুলো এদের কিন্তু মিটবে না, এবং আমরা সবাই জানি যে রোহিঙ্গারা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট এই যে খাবারের যে ইয়েটা থাকে, প্রভিশনটা থাকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে, এবং এটির মাল্টিপল ইম্প্যাক্টও মনে হয় পড়বে আমার যেটা ধারণা, যদি খুব শিগগিরই এটির মানে মোকাবেলা না করা হয়। যেমন আপনার ক্যাম্পের মধ্যে যদি খাদ্য সংকট থাকে তাহলে কিন্তু আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু হুমকির মুখে পড়বে, এবং আপনার ক্যাম্পের মধ্যেই তো অনেক রকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সমস্যা আছে আমরা জানি, এবং এগুলোকে কিন্তু আরও এক্সপেডিট করবে এই ধরনের একটি সংকট। তবে আমি মনে করি যে ইউএন সেক্রেটারি জেনারেল ভিজিটটা ইম্পর্ট্যান্ট, সিগনিফিক্যান্ট, এবং প্রধান উপদেষ্টার ইনফ্লুয়েন্সে এতটুকু হয়েছে, এবং এটি একটি ইম্প্যাক্ট ফেলবে। কারণ আমি আজকে পড়ছিলাম ইউএনের প্রেস রিলিজ, ওখানে ওনারা বলছেন যে এটি একটা ডিজাস্ট্রাস একটা স্টেপ, এবং এটি থেকে সহসা উত্তরণের একটি সম্ভাবনা বের করতে হবে, কারণ এটি নিয়ে তো বসে থাকা যায় না, এটি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এরকম একটি স্টেটমেন্ট দিয়েছেন। সো আমি মনে করি যে এটিকে খুব শিগগিরই অ্যাড্রেস করতে হবে। এখন বাংলাদেশ গভর্নমেন্ট এটি কতটুকু অ্যাড্রেস করতে পারবে এটি একটু দেখতে হবে, তবে এটি একটি আমার মনে হয় খুবই জটিল একটি ফেজের মধ্য দিয়ে এই সংকটকে ফেলবে। আমি আকবর আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে আমি যে প্রসঙ্গে আলাপ করছিলাম যে আমাদের যে প্রত্যাবাসন যে প্রক্রিয়াটা, এটা আমরা আসলে সেইভাবে শুরু করতে পারিনি, অনেক বছর হয়ে গেল। তো এর পিছনে অনেক কারণ থাকতে পারে, জিওপলিটিক্যাল কারণ থাকতে পারে, আপনার আরও নানা প্রসঙ্গ, আর্থিক বিষয় থাকতে পারে। তো এখানে আমরা যেটা দেখলাম যে বড় স্টেক হোল্ডার আপনার চায়না এবং ইন্ডিয়া, তারা কখনোই বাংলাদেশের এই রোহিঙ্গাদের বিষয়ে সিরিয়াসলি কখনো তারা আমাদের সহযোগিতার হাত বাড়ায়নি। তো এখনও আমরা তাদের কাছ থেকে কোনো পজিটিভ আশা করতে পারি না, মানে এখনও ইঙ্গিত পাইনি। তো আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে প্রত্যাশার কথা শোনালেন রোহিঙ্গাদেরকে, নতুন কি কোনো মেরুকরণ হচ্ছে কি না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই রোহিঙ্গা ইস্যুটা গত 7-8 বছরে ওয়ার্ল্ডের যে ইস্যুসগুলো তার মধ্যে এটা হারিয়ে যাচ্ছিল। এবার জাতিসংঘ মহাসচিবের এই সফরের মধ্য দিয়ে ওইটা আবার ব্যাক করেছে, এটা নিয়ে আবার একটা আলোচনা তৈরির সুযোগ হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গত কয়েক বছরে সীমান্তের ওপারের যে বাস্তবতা, এটা পরিবর্তন হয়েছে, এবং আমাদের সীমান্তের ওপারে এখন নতুন আরেকটা রাষ্ট্রের জন্ম হওয়ার একটা সম্ভাবনা
এটা আরাকানের উকি কথা ঝুঁকি বলছেন? দিচ্ছে। আরাকান আর্মি তারা যেভাবে বিভিন্ন জায়গায় টেক ওভার করছে, এবং মিয়ানমারের যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এটা ব্যাপকভাবে চেঞ্জ হয়ে গেছে। এবং 2018 সালের আগে যে চুক্তি হয়েছিল সেখানে কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে সেখানে মিয়ানমার সরকার সেখানে ছিল মূল বিষয়। এখন কিন্তু রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারটা শুধু মিয়ানমারের সরকারের উপরে নির্ভর করে না, সেখানে আদার অ্যাক্টরস আছে। এটা হচ্ছে পরিবর্তিত বাস্তবতা। আর আমরা পূর্বে যদি ফেরত যাই, সেখানে আপনি দেখবেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তারা এই রোহিঙ্গা সংকটকে সমাধান করার জন্য ইফেক্টিভলি এনগেজ করতে পারেনি চীন, জাপান এবং ওয়েস্টার্ন কমিউনিটির সঙ্গে। এবং গত 7-8 বছরে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের একটা বেশ বড় দূরত্ব তৈরি হয়েছিল। এবং আমরা তো সর্বশেষ দেখিয়েছি যে লাস্ট 4 বছর 3 বছর আমেরিকার সঙ্গে আওয়ামী লীগ সরকারের কতটা দূরত্ব তৈরি হয়েছিল। সুতরাং তারা আসলে এই সরকারের সঙ্গে কোনো কিছুতে এনগেজ করবে এই ব্যাপারে তাদের কোনো কনফিডেন্স ছিল না, যে আমরা একটা এই ধরনের সরকারের সঙ্গে আমরা কেন এরকম একটা সিরিয়াস ইস্যু নিয়ে আমরা ডিল করব, যাদের কোনো ম্যান্ডেট নাই। সো আমার মনে হয় যে এখন আমাদের যে বাস্তবতা, একটা গণ অভ্যুত্থান পরবর্তী প্রফেসর ইউনূসের একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা গুডউইল আছে, এবং এই দেশের মানুষ একটা গণ অভ্যুত্থান করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসের দিকে আমরা আগাচ্ছি। সুতরাং এখন আমাদের সঙ্গে ওয়ার্ল্ড অ্যাক্টরসগুলো মোর এনগেজড হবে বলে আমি বিশ্বাস করি। আপনি দেখেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় তারা ভারতকে প্রচুর সুবিধা দিয়েছে, তারা রাশিয়াকে সুবিধা দিয়েছে, জাপানকে সুবিধা দিয়েছে, চীনকেও কিছু কিছু দিয়েছে, কিন্তু এরা কেউই রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে ছিল না। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমরা আসলে জিনিসটাকে বোঝাতে পারি নাই, কিংবা আমরা ওই জিনিসটাকে ইফেক্টিভলি তাদেরকে যে একটা প্রেশারাইজ করা, কারণ ওই সরকারের তো ম্যান্ডেট ছিল না, তারা সবসময় একটা ভয়ের মধ্যে ছিল যে আমি যদি কোনো কিছু চাইতে যাই, তারা যদি আমাকে পাল্টা কোনো কথা শুনিয়ে দেয় আমার ম্যান্ডেট প্রসঙ্গে, সুতরাং তারা এটা নিয়ে খুব স্ট্রিক্টলি তারা আগাতে পারে নাই। এবং আপনি দেখবেন যে 2018 সালে যে চুক্তিটা হয়েছিল, সম্ভবত 2018তেই না চুক্তিটা হয়েছিল, নাকি তারও আগে, 18 থেকে। এটা ট্রাইপ্যাট্রাইট একটা এগ্রিমেন্ট হয়েছিল। সেখানে আপনি দেখেন তখন এটা চীনের দ্বারা বাধ্য হয়ে বাংলাদেশ ইনফ্লুয়েসড হয়ে এই চুক্তিটা করে ফেলেছিল, শুধু মিয়ানমার সরকারকে মানে খুশি করার জন্য বা চীনকে খুশি করার জন্য। এই চুক্তিটা করলে ইফেক্টিভলি বাংলাদেশের জন্য কি লাভ হবে, সেটা কিন্তু এটা নিয়ে তখনও অনেক প্রশ্ন উঠেছিল। সো আমার মনে হয় যে পরিবর্তিত বাস্তবতায় আমি এটা বারবারই বলছি যে আমাদের ওভার অ্যাম্বিশাস হওয়ার সুযোগ নেই। যে আমি যদি মনে করি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উনি একটা আশার কথা বলেছেন, সম্ভাবনার কথা বলেছেন যে আগামী ঈদ যাতে আপনারা করতে পারেন, এটা আমরা দেখব। তো এটা তো ওনার একটা আশাবাদ। আমরা যদি একটা টার্গেট সেট করি তাহলে পরে না আমরা জিনিসটা হয়তো ওইটা পারবো না, হয়তো আমরা আগামী 2 বছরের মধ্যে পারবো বা 3 বছরের মধ্যে পারবো, কিন্তু একটা টার্গেট তো আমাদের সেট করতে হবে। কিন্তু আমরা লাস্ট 10 ইয়ার্সে দেখছি এই সংকট নিয়ে কি হয়েছে, এই সংকট নিয়ে একটা বড় ধরনের মার্কেটিং ছিল শেখ হাসিনার পক্ষে। সোকল মাদার অফ হিউম্যানিটি, উনি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছেন, ওনার নোবেল পুরস্কার পাওয়া যায় কিনা, ভারতকেও খুশি রাখতে একটা হবে, পলিটিক্যাল এজেন্ডা ছিল। হ্যাঁ, ভারতকেও খুশি রাখতে হবে, চীনকেও খুশি রাখতে হবে, হ্যাঁ, জাপান মিয়ানমার সরকারকে ব্যাক করে, মিয়ানমারের উপর জাপান একটা বড়ই প্রভাব আছে, কিন্তু আমরা জাপানকেও কোনো ধরনের সেখানে আমরা এঙ্গেজ করতে পারি না রোহিঙ্গা ক্রাইসিসের কারণে, পশ্চিমা বিশ্বকে তো আমরা পারিনি। সুতরাং আমার মনে হয় যে আমরা ওভার অ্যাম্বিশাস না হয় আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি যে কাজটা আমরা শুরু করতে পারি, এবং আমার ধারণা যে সেই পথে আমরা এগোতে পারবো। এবং প্রফেসর ইউনূস সরকার যদি এই কাজটাকে শুরু করে দিয়ে যেতে পারে, ক্ষেত্রটা তৈরি করে দিয়ে যেতে পারে, তাহলে পরে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদেরও রেসপন্সিবিলিটি হবে টু টেক ইট ফরওয়ার্ড। ধন্যবাদ আজাদ। আমি আসি আপনার কাছে আবার। সেটা হলো যে আপনি বলছেন সেফ এবং ডিগনিফাইড যে এক্সিটটা যেটা, সেটার জন্য আপনার রাখাইন স্টেটে এক ধরনের স্থিতিশীলতা দরকার আছে। এবং আমরা যতদূর শুনেছি যে জাতিসংঘ মহাসচিব রাখাইনের খাদ্য সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করার একটা প্রস্তাব দিয়েছে। তো এইটা গেলে জিও পলিটিক্সে আমরা কি মিয়ানমারের সাথে আরও বেশি বিবাদে জড়াবো কিনা? প্রথম কথা হচ্ছে যে এখানে একটা ফেমিন লাইক সিচুয়েশন ক্রিয়েট হবে আরাকানে, এরকম একটা আশঙ্কা করা হচ্ছে। শুধু আরাকানে না, আমাদের রোহিঙ্গা ক্যাম্পেও কিন্তু একটা ফেমিন লাইক সিচুয়েশন তৈরি হবে যদি যে এইডটার কথা বলা হচ্ছে, এই এইডটা যদি কাট করা হয়। অলরেডি সেখানে কিন্তু খাদ্য সংকটটা আছে। আপনার $12 দিচ্ছে, এটা কিন্তু যথেষ্ট না। আমরা যদি মনে করি যে $12 দিচ্ছে এটা যথেষ্ট, এখান থেকে কাট করা হবে, তা না। অলরেডি সেখানে সংকট আছে, এই সংকটটা আরও তীব্রতর হবে।
তো জাতিসংঘ মহাসচিবের এই সফরের মূল একটা অন্যতম এজেন্ডা ছিল যারা আপনার রোহিঙ্গা ক্রাইসিসকে ভুলে গিয়েছিল, এটা একটা ফরগটেন ক্রাইসিস হিসাবে তৈরি হয়ে গিয়েছিল ওয়ার্ল্ডে, আকবর যেটা একটু আগে পয়েন্ট আউট করেছেন আপনার, সেটার জন্য ওয়ার্ল্ড অ্যাটেনশনটা এখানে আবার ফেরত আনা। ওয়ার্ল্ড অ্যাটেনশনটা যদি এখানে ফেরত আনা যায় তাহলে খাদ্য সাহায্য দেওয়ার জন্য সবাই প্রস্তুত হবে, বা এখানে যারা রোহিঙ্গা আছেন, এখানে যারা আছেন তাদেরকেও যেমন খাদ্য সাহায্যটা হয়তো কিছুটা বাড়ানোর চেষ্টা করা হবে, ওখানে যারা আছেন মায়ানমারেও এখনও প্রায় 4 থেকে 5 লক্ষ রোহিঙ্গা আছেন, তাদেরকেও খাদ্য সাহায্য দেওয়ার জন্য চেষ্টা করা হবে। এটা একটা অপশনের কথা হয়তো বা আলোচনা হিসেবে আসতে পারে যে বাংলাদেশের মাধ্যমে সেখানে খাদ্য সাহায্য পৌঁছানো যায় কিনা, কিন্তু এটার বাইরেও আরও নিশ্চয়ই আরও অন্যান্য কিছু অপশন আছে। মায়ানমার সরকারের সাথে জাতিসংঘ কীভাবে এঙ্গেজড হবে সেটা জাতিসংঘ দেখবে। বাংলাদেশের কাছ থেকে তারা এই সহায়তা চাইতেই পারে। বাংলাদেশ নিশ্চিতভাবেই, যারা বাংলাদেশের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিষয়গুলো যারা দেখেন, নিশ্চিতভাবে এটা প্রজ অ্যান্ড কনসগুলো অ্যানালাইসিস করেই তো বাংলাদেশ একটা সিদ্ধান্ত দেবে। প্রথমত হচ্ছে যে এটা মানবিক একটা বিষয় আছে এখানে, আর মানবিক বিষয়ের সাথে আরেকটা বিষয় হচ্ছে যে মায়ানমারের সাথে কিন্তু বাংলাদেশের কিন্তু কিছু বাণিজ্যিক নির্ভরতাও আছে। বাংলাদেশের সেই বাণিজ্যিক নির্ভরতা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটাও বাংলাদেশের দেখার বিষয় আছে। পাশাপাশি ভবিষ্যতের সম্পর্ক যদি আরাকান আর্মি যদি কন্ট্রোল হারায়, তাহলে মায়ানমার আর্মি যদি কন্ট্রোলটা ব্যাক করে, তাহলে আবার কী পরিস্থিতি দাঁড়াবে, এগুলো যারা বাংলাদেশে যারা ফরেন পলিসি অ্যানালাইসিস করেন তারা এগুলো সব কিছু ভেবে দেখবেন, এবং ভেবে দেখে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যেখানে বাংলাদেশের ইন্টারেস্টটা সবচেয়ে ভালোভাবে প্রোটেক্ট হবে সেই সিদ্ধান্তটাই তারা গ্রহণ করবেন। ধন্যবাদ। কাউসার ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ হয়ে আরাকানে যে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য যে প্রস্তাবটা, মানে এক ধরনের করিডোর হিসেবে বাংলাদেশকে ব্যবহার করার যে প্রস্তাব, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আর এই যে এই আলোচনায় কি রাখাইন আর্মি, আরাকান আর্মিকে মানে অন্তর্ভুক্ত করা যায় কিনা এই প্রত্যাবাসনের বিষয়ে? জি, ধন্যবাদ আবারও। হিউম্যানিটেরিয়ান করিডোর এই এই কনসেপ্টটা অনেক পুরনো, এটি নতুন কিছু নয়। এটি আগেও উঠেছে যে এটি কিভাবে করা যায়, তবে ওটাকে ওই সময় সেফ জোন বলা হতো। এবং টেকনিক্যালি এটি হয়তো সম্ভব করা, এবং ইউনাইটেড নেশনস যদি এটি ব্যাকআপ করে তাহলে বাংলাদেশের মাধ্যমে হিউম্যানিটেরিয়ান যে ক্রাইসিস এখন যেটা আনফোল্ড হচ্ছে আরাকানে, এবং স্পেশালি আরাকান আর্মির এই যে অফেন্সিভের জন্য যে সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে, এটিকে রক্ষা করার জন্য এটি করা যেতেই পারে। তবে এখানে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে। যদি বাংলাদেশের ভূখণ্ড ইউজ করতে হয় তখন কিন্তু এক ধরনের কনসেন্ট লাগে। এখন পুরো রাখাইন যে রাজ্য জুড়ে যে আরাকান আর্মির যে অফেন্সিভ চলছে, এখন যদিও একটু পজ আছে, চায়নার রিকোয়েস্টে আরাকান আর্মি এখন একটু স্ট্র্যাটেজিক পজে আছে, কিন্তু এই বিষয়টুকুতে যে টেকনিক্যাল যে সমস্যাগুলো আলোচনা করা দরকার, আমার মনে হয় এগুলো খুব জটিল। এবং এই ধরনের বিষয়গুলোতে যেখানে আরেকটি দেশে এক ধরনের ইন্টারভেনশন খুব ছোট আকারে হলেও এটা এক ধরনের ইন্টারভেনশন, এবং এই ধরনের কার্যক্রম কিন্তু ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকে আসাটা দরকার। এবং সচরাচর তাই হয় যে সিকিউরিটি কাউন্সিল এটা আলাপ করে, আলোচনা করে, তারপরে এটি ওয়ার্কআউট করে কিভাবে এই ধরনের ইন্টারভেনশন হবে। তবে আমি মনে করি যে সেক্রেটারি জেনারেল যেহেতু প্রসঙ্গটি তুললেন এবং আলোচনা করলেন, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও আমার মনে হয় আগেও একবার বলেছেন সেফ জোনের ব্যাপারে, এই বিষয়টুকু নিয়ে একটু সঠিকভাবে এবং গুরুত্ব সহকারে ভাবা উচিত। তবে আমার বিনীত অনুরোধ হচ্ছে যে সমস্ত পক্ষ থেকে এই বিষয়টুকু ইউএন সিকিউরিটি কাউন্সিলে আবার তোলা যায় কিনা, কারণ আমার জানা মতে রেজলিউশন নাম্বার 2269 এর মাধ্যমে শুধু একবারই এই বিষয়টুকু নিয়ে সিকিউরিটি কাউন্সিলে আলাপ হয়েছে 2022 সালে। এরপরে কিন্তু সিকিউরিটি কাউন্সিলে এই বিষয়টি উঠেইনি। সো আমার মনে হয় যদি সেক্রেটারি জেনারেল যদি আন্তরিক হন এই ব্যাপারে, তাহলে উনি এই কেসটুকু সিকিউরিটি কাউন্সিলে রেফার করতে পারেন, এবং সিকিউরিটি কাউন্সিল যে কোনো সময় এই ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইসিসে মিটিং কল করতেই পারে এবং শুনতে পারে। কিন্তু এটি একটি জটিল একটি আমার মনে হয় প্রস্তাবনা,
তবে সম্ভব করা, যদি হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসকে প্রাধান্য দেওয়া হয় অবশ্যই সম্ভব। গাজাতেও আমরা ভেরি রিসেন্টলি এটাও দেখলাম যে হিউম্যানিটেরিয়ান করিডোর হয়েছে এবং আমেরিকানরাও খাদ্যদ্রব্য দিয়েছে, প্লাস বিভিন্ন ইজিপ্ট থেকে এবং অন্যান্য জায়গা থেকে ঢুকেছে। তবুও মানে এই জিনিসটুকু করতে গেলে, এবং স্পেশালি যখন আরাকান আর্মি এখানে আছে, আরাকান আর্মির সাথে কি ধরনের সংযোগ স্থাপন করা যায়, এটি মনে হয় বাংলাদেশ গভর্নমেন্টকে খুব সংবেদনশীলতার সাথে একটু বিচার করতে হবে। ধন্যবাদ। আর আমি আজাদ, একটু অন্য প্রসঙ্গে এবার আমরা আসি যে ডক্টর ইউনূসের সঙ্গে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ডক্টর ইউনূসের বাইরেও যে রাজনৈতিক দলগুলোর অনেক আলোচনা হয়েছে এবং প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর তিনি বৈঠক করেছেন তাদের সাথে, এবং সেখানে সংস্কার প্রসঙ্গটা আসছে। তো সংস্কার প্রসঙ্গটা আসার পরে সেখানে দেখছি যে সবাই তাদের মতামতটা দিয়েছে, কিন্তু আমি দেখছি যে নতুন রাজনৈতিক দলটার সঙ্গে পুরনো যেসব বিদ্যমান যেসব রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে মৌলিক কিছু পার্থক্য ধরা পড়ছে, এবং দেখা যাচ্ছে যে কয়েকটা দল একই রকম চাচ্ছে কিন্তু তার ঠিক বিপরীত চাচ্ছে নতুন এই যে এনসিপি, যেটা নাগরিক পার্টি। তো এই যে সংস্কারের যে মধ্যে যে মতানৈক্য, এইটাকে অ্যাকোমোডেট করার বিষয়ে মানে কিভাবে হবে এই বিষয়টা? তাহলে কি আমরা সংস্কার কতটুকু হবে, কিভাবে ঝুলে গেল কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই গতকাল সংস্কার কমিশনের সদস্য এবং রাজনৈতিক দলগুলোর সাথে যে মিটিংটা হয়েছে জাতিসংঘ মহাসচিবের, এটা ছিল জাতিসংঘের আয়োজন। এটা কিন্তু বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের এখানে কোনো সম্পৃক্ততা ছিল না। ইভেন আমাদের মডারেটর ছিলেন আমাদের একজন উপদেষ্টা, এর বাইরে আমাদের আর সরকারের অন্য কোনো প্রতিনিধিও সেখানে ছিলেন না। তো সেখানে রাজনৈতিক দলগুলো খোলা মনে তাদের কথা বলেছেন, জাতিসংঘ মহাসচিবকে তারা তাদের প্রস্তাবনাগুলো জানিয়েছেন। আর সেপারেটলি একটা কাজ তো চলছেই, যেটা আমাদের সরকারের পক্ষ থেকে যে কমিশনটা গঠন করা হয়েছে, কনসেনসাস বিল্ডিং কমিশন, তারা কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিতভাবে সংস্কার প্রস্তাবনা চেয়েছেন এবং অনেকগুলো রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাবনা ইতিমধ্যে দিয়েছেন। আমি যতদূর জানি আজ অথবা কালের মধ্যে, আগামীকালকের মধ্যে আরেকটা সিদ্ধান্ত হওয়ার কথা। এই সিদ্ধান্ত অনুযায়ী আবার রাজনৈতিক দলগুলোর সাথে কোন কোন তারিখে বসবে তাদের দেওয়া লিখিত প্রস্তাবনা অনুসারে সেটা নিয়ে একটা সময়সীমা ঠিক করে তাদের সাথে আবার পৃথক পৃথকভাবে প্রথমত আলোচনা হবে, দ্বিতীয়ত গ্রুপ ওয়াইজও আলোচনা হতে পারে, একটা ক্লাস্টার যে জোট থাকতে পারে বা একটা একসাথে 3-4টা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কিছু কিছু বিষয়ে চেষ্টা করা হবে যে কোন কোন পয়েন্টটাতে অ্যাকচুয়ালি সবগুলা দল একমত আছে। এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা, এখানে তো সব দল সব বিষয়ে একমত হবে এটা আশা করাটাও। কিন্তু আমরা জাতিসংঘকে কেন ইনভলভ করলাম? আমরা তো ইনভলভ করিনি জাতিসংঘ। আমি প্রথমেই আপনাকে এটা ক্লিয়ার করেছি যে এটা জাতিসংঘের আয়োজন ছিল। জাতিসংঘ তাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তাদের মতামত জানতে চেয়েছে, এটা বাংলাদেশ সরকারের কোনো আয়োজন ছিল না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মহাসচিবের সাথে যখন আমাদের প্রধান উপদেষ্টা কথা বলেছেন, উনি সংস্কার এই প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। আর এই যেই প্রস্তাবগুলো এখানে এসেছে এগুলো বাস্তবায়নের জন্য টেকনিক্যাল কিছু সাপোর্টের প্রয়োজন হতে পারে, যেটা হয়তো জাতিসংঘের কাছ থেকে বাংলাদেশ নিতে পারে। এটা আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত বিষয়। শুধু জাতিসংঘ নয়, আরও বিভিন্ন বন্ধুপ্রতিম দেশও কিন্তু এই প্রস্তাবটা দিয়েছে যে যদি বাংলাদেশ মনে করে টেকনিক্যাল কোনো সাপোর্ট এই সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রয়োজন, তাহলে তারা সেটা দিবে। বাংলাদেশ এই সাপোর্টটা নেবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয় না। তারা আগ বাড়িয়ে প্রস্তাবটা দিয়েছে। না, এটা আগ বাড়িয়ে প্রস্তাব দেওয়ার কিছু না। আমরা তো এটা গ্লোবাল ভিলেজের পার্ট, আমরা তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোনো দেশ না। আমাদের সবার সাথে নিয়ে কাজ করতে, এবং আমাদের অনেকগুলো দেশ আছে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। আমাদের দেশে একটা রিফর্মের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই রিফর্মটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে গুড গভর্নেন্স এনশিওর করা। আপনি জানেন যে আমাদের দেশে গুড গভর্নেন্স এনশিওর করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট বিভিন্ন সময়ে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা কিন্তু চালু রেখেছে। তাই এই গভর্নেন্স এনশিওর করার জন্য যদি টেকনিক্যাল কোনো সাপোর্ট তাদের কাছ থেকে পাওয়া যায়, সেটাকে আমরা ইতিবাচকভাবেই দেখি। কিন্তু এই সংস্কার প্রস্তাবনা সেটা পুরোপুরি একান্তই নিজস্ব বিষয় বাংলাদেশের, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই আসলে ঠিক করবে ঠিক কতটুকু এই প্রস্তাব তারা গ্রহণ করবে, কতটুকু গ্রহণ করবে। আমি একবার হচ্ছে যে এই যে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা চলছে, সেটা হচ্ছে যে বিএনপি এক ধরনের সংশয়ের মধ্যে আছে যে কবে নির্বাচন হবে। আবার ছাত্রদের নানা রকম কথা শুনছি, এক সময় নতুন ছাত্রদের এখন নতুন রাজনৈতিক দল এনসিপি, ওরা বলছে যে
শেখ হাসিনার বিচার শেষ না পর্যন্ত ইলেকশনের কথা কেউ বলতে পারবে না, এবং এই বিচার আমরা যদি শেষ করে না যাই তাহলে নতুন সরকার করবে কিনা আমরা কনফিউজ। তো বিচার না শেষ করা পর্যন্ত আমরা নির্বাচনের পথে যেতে চাই না। কিন্তু বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া। আপনার এই যে ট্রায়াল, লোয়ার কোর্ট, হাইকোর্ট, আপিল, সর্বশেষ রাষ্ট্রপতিও আছে, যদি আপনার চূড়ান্ত একবার পুঙ্খানুপুঙ্খ করতে চান, তো সেক্ষেত্রে কি নির্বাচন কি তার জন্য কি থেমে থাকবে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমি এই জিনিসটা ঠিক বুঝতে পারছি না যে নির্বাচন নিয়ে সংশয়টা কেন আর কি। কারণ প্রধান উপদেষ্টা একটা কাট অফ টাইম বলেছেন যে 2026-এর জুনের মধ্যে উনি এরকম একটা কথা বলেছেন। এরপরে ডিসেম্বর একটা সময়সীমা নিয়েও কথা হচ্ছে। তো প্রধান উপদেষ্টা যেহেতু উনি নিজেই বলেছেন 2026-এর জুন, তার মানে এটা ওই জিনিসটা ক্রস করবে না। এবং এটা হয়তো হতে পারে, যেটা আমি যেটা মনে করি যে হয়তো নির্বাচনটা কি 2 মাস আগে হবে না 2 মাস পরে হবে, পার্থক্যটা তো এই জায়গায় হতে পারে। কিন্তু আমাদের যে একটা ডেমোক্রেটিক প্রসেস লাগবে, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। এবং এটা নিয়ে কোনো পার্টি কিন্তু ডিসএগ্রি করছে না। সরকারও ডিসএগ্রি করছে না, বিএনপিও করছে না, এনসিপিও করছে না, জামায়াতে ইসলামীও করছে না, কেউই করছে না। এখন সময়টা কি ডিসেম্বরে হওয়া উচিত, নাকি ফেব্রুয়ারিতে হওয়া উচিত, নাকি মার্চে হওয়া উচিত? পার্থক্যটা তো এই জায়গায়। তো এখন আমার মনে হয় যে যেহেতু এখনও ডিসেম্বর আসতেই আরও 9-10 মাস বাকি আছে, সুতরাং আরও যখন সামনের দিকে যাবে আমি নিশ্চিত যে এই প্রক্রিয়াগুলো আরও পরিষ্কার হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি বিচারের যে প্রসঙ্গটা বললেন, বিচার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং আপনি যদি একটা প্রপার বিচার করতে চান এটা একটু সময় লাগবেই, তাতে কোনো সংশয় নেই। এবং নাগরিক পার্টির একজন এই কথাটা বলেছেন, সার্জিস আলম, যে শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত নির্বাচনের কথা কেউ বলবেন না। আবার নাহিদ ইসলাম বলছে যে আমরা বিচারটা শেষ করে না গেলে নতুন সরকার যদি বিচার না করে, সে একটা তার সংশয় আছে। কিন্তু তিনি তো বলেন নেই যে ওইটা না হলে ইলেকশন হওয়া যাবে না। এখন সার্জিস আলম যে কথাটা বলেছেন আমি দেখেছি, ইটস পিওরলি হিজ পার্সোনাল স্টেটমেন্ট। আপনার এনসিপি বলেন, বিএনপি বলেন, এরা কিন্তু কোনো হোমোজেনিয়াস দল না যে সবাই এক সুরে কথা বলবে না। তাদের দলের মধ্যেও কিন্তু এক একজন এক এক কথা বলছেন। আমি কিন্তু সবসময় বলি যে আমি কোন জিনিসটা গ্রহণ করি। আমি দেখি যে বিএনপির ভেতরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলছেন, আমি সেটাকে গ্রহণ করব। তার নিচে অন্যরা আর কি বলছেন আমি সেটাকে অত বেশি গুরুত্ব দিতে চাই না, নাম্বার 1। সরকারের ভেতরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি কি বলছেন আমি সেটাকে গ্রহণ করব। এরপরে আর বাকি কে কী কথা, ডোর স্টেপিংয়ে কী কথা বললেন, আমি সেটাকে খুব একটা গ্রহণ করতে চাই না। একই অবস্থা এনসিপির মধ্যেও যে নাহিদ ইসলাম উনি কি কথা বলছেন, বা তাদের দলের তরফ থেকে একটা সাংগঠনিকভাবে কি কথাটা আসছে, সেটা আমি ওইটাকে গ্রহণ করব। কোনো একজন নেতা ভরুঙ্গামারিতে গিয়ে 5 জন সাংবাদিককে সাথে পেয়ে একটা কমেন্ট করে দিলেন, এরপরে সেটাকে নিয়ে আমি বিশ্লেষণ করব, আমি ওইটাতে আসলে খুব বেশি করতে চাই না। কারণ হচ্ছে দেখেন, একটা দল যখন সিদ্ধান্ত নেয় তার একটা মিটিং হবে, তার একটা প্রসিডিউর আছে, এবং তারা সেটা ফর্মালি করবে। আমি তো হাটে মাঠে ঘাটে যেখানে 5 জন সাংবাদিক পাবো, 2 জন সাংবাদিক পাবো, বলবো যে এটা হবে এটা হবে না, এরপরে সেটা নেমে অ্যানালিসিস করবো, এরপরে আমি দেখাবো যে ওই যে দেখো এনসিপির সঙ্গে বিএনপির দূরত্ব, বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব। আমার কাছে মনে হয় যে বিষয়টা ওইভাবে ওয়ার্ক করে না। কারণ আপনি দেখেন যে এই যে সরকারটা আসছে, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে যেটা তৈরি হয়েছে, এই সরকারটা কাদের সরকার? এটা কিন্তু সকলের সরকার। এই সরকারকে কি বিএনপি সাপোর্ট দেয়নি, আনকন্ডিশনাল সাপোর্ট দেয়নি? দিয়েছে, এখনও দিচ্ছে। বিএনপি বাংলাদেশের এই মুহূর্তের বাস্তবতায় বাংলাদেশের দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এখনকার বিবেচনায়। তো বিএনপি যদি এই সরকারকে সাপোর্ট না দিত তাহলে কি এই সরকার প্রপারলি ফাংশন করতে পারতো? জামায়াতে ইসলামী যদি এই সরকারকে সাপোর্ট না দিত তাহলে কি ফাংশন করতে পারতো? এনসিপি যদি সাপোর্ট না দিত তারা কি ফাংশন করতে পারতো? কারণ এই সরকারের তো কোনো অ্যাজ সাচ কোনো পলিটিক্যাল ক্যারেক্টার নাই। আপনি উপদেষ্টা পরিষদে যারা আছে তারা কিন্তু কেউ পলিটিশিয়ান না। সরকারের নামই হচ্ছে অন্তর্বর্তী সরকার। ওনাদের কাজটাই হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা, যেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। এবং একই সঙ্গে যেহেতু সংস্কারের কিছু প্রশ্ন আমাদের সামনে চলে আসছে, কেন চলে আসছে? এটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে সংস্কারের কথাগুলো আমাদের সামনে আসছে। এবং এই সংস্কার নিয়েও কিন্তু কোনো পার্টি বলছে না যে সংস্কার করা যাবে না, সবাই বলছে যে সংস্কার তো হতে হবে, কিন্তু আপনি কতটুকু করবেন।
এবং চিফ অ্যাডভাইজার কিন্তু বলছে যে কম সংস্কার আর বেশি সংস্কার, যে আপনি যদি মনে করেন 2-4টা মেজরগুলো আমরা করে দেব, দ্যাটস ফাইন। বিএনপিতে বলছে যে আপনারা নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করে দেন, বাকিরা নির্বাচিত সরকার করবে। কোনো সমস্যা নেই, চিফ অ্যাডভাইজার সেটা ক্লিয়ার করেছেন, বারবারই ক্লিয়ার করেছেন যে যদি সেটাই হয়ে থাকে যে নির্বাচন সংক্রান্তগুলোই করতে হবে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে যে নির্বাচন হয়েই যেতে হবে, তাহলে তো এই সরকারের আসলে ওই ইচ্ছাও নাই, আমি মনে করি ওই ধুরন্ধর প্রকৃতিও নাই যে না আমরা টিকে থাকবো। কেন থাকবেন? এটার তো কোনো রিজন নাই, আমি সেটাই বলছি আর কি। ধন্যবাদ। কাউসার আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আসলে এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তো 7 মাস প্রায় চলে যাচ্ছে এবং দেশের মধ্যে এক ধরনের ছোটোখাটো অস্থিতিশীলতা সবসময় বিরাজ করছিল, এখনও আছে। এবং পলিটিক্যাল দলগুলো বিশেষ করে বিএনপি নির্বাচনের জন্য বেশ খানিকটা উদ্গ্রীব, যে তারা চায় যে একটা নির্বাচন না আসলে দেশে বিনিয়োগ আসবে না এবং দেশের মধ্যে যে স্টেবিলিটি এটাও অনেকটা মানে থামবে না, আনস্টেবিলিটি। তো সব কিছু মিলে এখন নির্বাচনের বিষয়টা, এবং আমাদের মূল টার্গেট তো 18 বছর, আমরা প্রায় 15.5-16 বছর আমরা ভোট দিতেই পারিনি। জনগণের আকাঙ্ক্ষা আছে একটা নির্বাচনের, ভোট দেওয়ার একটা গণতন্ত্র উত্তরণের। তো সেই ক্ষেত্রে কি আপনার কাছে কি মনে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া উচিত? অনেক ধন্যবাদ আবারও এই প্রশ্ন, বাট আমার মনে হয় প্রশ্নটা একটু জটিল ইন এ সেন্স যে আমি যেহেতু বাইরে থাকি, আমার ম্যাক্সিমাম এক্সপোজার হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া, যেখান থেকে আমি নিউজ সাবস্ক্রাইব করছি, জানছি। তবে আমি দুটি বিষয় বলবো। আমার প্রাক্তন দুজন বক্তাদের কথা শুনছিলাম এবং ওনারা যথার্থই বলেছেন যে স্কোপ অফ রিফর্ম এটি আসলে আমার মনে হয় যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে অলরেডি এবং ওই অনুযায়ী কিছু কাজও হয়েছে। তবে আমার মনে হয় নির্বাচন যদি দীর্ঘ হয়, মানে যে স্পেসিফিক যে ডেটস এবং টাইমলাইন যদি প্রকাশ না করা হয়, তাহলে আমার মনে হয় এক ধরনের অস্থিরতা তৈরি হয় সমাজে। কারণ আনসার্টেনটি অনেকেই মেনে নিতে রাজি না, কারণ এই যে সিস্টেমের মধ্য দিয়ে যে বিপ্লব হলো এবং এটির যে একটা সাস্টেইনেবল একটা ট্রান্সফরমেশন হবে, এটি সবাই আশা করছে। জনগণ বাংলাদেশে বিভিন্ন ওয়াক অফ লাইফ যেটাকে আমরা বলি আর কি। তো এখন আমার মনে হচ্ছে যে নির্বাচন হওয়াটা অবশ্যই দরকার এবং এই টাইমলাইনটা যেটি আমার বক্তারা বললেন একটু আগে, এটি মনে হয় একইভাবে সবাইকে নিয়ে আমার মনে হয় নির্ধারণ করাটাই সমীচীন। তবে কিছু টেকনিক্যাল প্রিপারেশন থাকে ইলেকশন কমিশনের, আমার ধারণা ওনারা যথেষ্ট কাজ করছেন এটির পেছনে, এবং এই ধরনের টেকনিক্যাল প্রিপারেশনটা শেষ হলে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর একই ব্যানারে এবং একইভাবে তারা যদি সবাই এগ্রি করেন যে একটি টাইমলাইন এবং এটি যদি হয় তাহলেই মঙ্গল। তবে বাংলাদেশে ট্র্যাডিশনালি শীতের সময় এই ধরনের কার্যক্রম হয় বলে আমার ধারণা। অতএব আমার মনে হয় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একটি গুড টাইম এটি হওয়ার জন্য। এবং এর পরে গেলে হয়তো ওয়েদারের কিছু রেস্ট্রিকশনস থাকবে বাংলাদেশে এবং এটি হয়তো আরও পেছাতে হবে। তবে এই কয়েকটি বিষয় আমি মনে করি যে যদি মনে রাখা হয় তবে নির্বাচন একটি ডেট দেয়া যেতেই পারে। তবে রোডম্যাপ যেটি সবাই আশা করছেন, আমরাও বাইরে থেকে আশা করছি শিগগিরই একটা রোডম্যাপ দেয়া হবে এবং রোডম্যাপ দেয়া হলে আমার মনে হয় এই আনসার্টেনটি এবং অ্যাংজাইটি কেটে যাবে। ধন্যবাদ। আজাদ, এই যে মানুষের যে যে নির্বাচনের বক্তব্য, বিশেষ করে বড় দলগুলোর যে নির্বাচনগুলোর আকাঙ্ক্ষা চাচ্ছে, এবং এটা এক ধরনের হচ্ছে যে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু কিছু বিষয়ে খুব সিরিয়াসলি ডিল করতে পারছে না। তার মধ্যে একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, যেটা আমরা দেখছি যে প্রতিদিন কোনো না কোনো জায়গায় আপনার নানা রকম বিশৃঙ্খলা দেখা যাচ্ছে এবং বিভিন্ন মুভমেন্ট আসছে, এবং যেক্ষেত্রে আপনাদের কয়েকটা জায়গায় নিষিদ্ধ করে দিতে হয়েছে ডিএমপির অনুযায়ী, অর্ডিন্যান্স অনুযায়ী, যে সেখানে সভা নিষিদ্ধ করা যাবে না। তো এই যে ল অ্যান্ড অর্ডারের যে ডিট্রেড করছে প্রতিদিন, এইটাকে কেন সামাল দিতে সরকার ব্যর্থ হচ্ছে? থ্যাংক ইউ। আমি আরও আগেই প্রশ্নটা আশা করেছিলাম। আপনাকে ধন্যবাদ, আপনি অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আগে আলোচনা করে নিয়েছেন। ল অ্যান্ড অর্ডার, নো সোসাইটি ইজ ক্রাইম ফ্রি। বাংলাদেশেও ক্রাইম আছে,
ল অ্যান্ড অর্ডার নিয়ে সমস্যা আছে, এটা কেউ অস্বীকার করছে না। আপনার দেখার বিষয় হচ্ছে যে সরকার কতটা আন্তরিকভাবে সেটা ডিল করার চেষ্টা করছে। অনেকগুলো সীমাবদ্ধতা সরকারের আছে, একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে পুলিশ যাচ্ছে, আমরা এটা বারবার বলেছি, কিন্তু সরকার কিন্তু আন্তরিকভাবে সেই চেষ্টাটা করেছে এবং এই চেষ্টার উদ্যোগ হিসেবে এখানে আসার আগেই কিন্তু আমরা একটা সংবাদ সম্মেলনের কথা বলছিলাম, সেখানে আমরা জানিয়েছি যে আগামীকালকে মাননীয় প্রধান উপদেষ্টা একটা বিশেষ সভা ডেকেছেন যেখানে সারা দেশের সব পুলিশ সুপার উপস্থিত থাকবেন। শুধু পুলিশ সুপার না, অপারেশন লেভেলে যত কর্মকর্তা আছেন ফিল্ডের, ডিআইজি, রেঞ্জ ডিআইজি যারা আছেন, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের আপনার যারা ডিসি আছেন, ক্রাইমের দিকটা যারা দেখেন, পাশাপাশি পুলিশের যারা ঊর্ধ্বতন নীতি নির্ধারক আছেন, তাদের সাথে কথা বলবেন, তাদের কথাও শুনবেন। তারা পুলিশের কোথায় কোথায় পুলিশের সীমাবদ্ধতা আছে, কেন পুলিশ পারছে না, বা পারতে গেলে আরও ভালোভাবে পারতে গেলে কি করতে হবে, এই বিষয়গুলো পুলিশদের কাছ থেকেও শুনবেন এবং মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু ওনার দিক নির্দেশনা দেবেন। এটা একটা বিশেষ উদ্যোগ। আপনি জানেন যে পুলিশ প্রতি বছর একটা পুলিশ সপ্তাহ হয়, পুলিশ সপ্তাহে সরকার প্রধান যায়, সেখানে পুলিশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয়, গদবাধা কিছু কথাবার্তা হয়। তো এইবারও কিন্তু একটা পুলিশ সপ্তাহ হবে, সেটা 29শে এপ্রিল। ততক্ষণ পর্যন্ত সরকার প্রধান মনে করেছেন যে না, ততদিন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই, তার আগেই যদি মাঠ পর্যায়ের পুলিশের কর্মকর্তাদের সাথে বসা যায় এবং তাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া যায়, তাহলে এখন যে সিচুয়েশনটা আছে সেটার চেয়ে হয়তো বা আরেকটু বেটার হবে। আর পুলিশেরও কিছু কিছু বক্তব্য আছে, তাদের কিছু লজিস্টিক্সের হয়তো সমস্যা আছে। 5 আগস্ট পরবর্তী কিছু কিছু জিনিস আছে যাতে পুলিশকে অপারেশনাল করার জন্য সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগগুলো আসলে কাজ করছে কিনা, বা না করলে এই উদ্যোগগুলো কীভাবে আরও ফলপ্রসূভাবে করা যায়, পুলিশের দিক থেকে এগুলো বলা হবে, এই আলোচনাগুলো হবে। আমরা যদি পুলিশকে ফাংশনাল করা যায় তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করবে, এই বিশ্বাসটা সরকারের পক্ষ থেকে আছে এবং সেই চেষ্টাটাই করা হচ্ছে। ধন্যবাদ। আকবর, প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের কাছে আরেকটা বিষয় সহযোগিতা এসেছে, সেটা হলো অপতথ্য, যেটা বাংলাদেশ সম্পর্কে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সেই বিষয়ে তিনি একটু হেল্প চেয়েছেন। তা আমরা তো জানি যে অপপ্রচার এবং প্রোপাগান্ডা শুধুমাত্র আমাদের নেইবার ভারতের মিডিয়ায় আমরা দেখছি। তো সেটার জন্য জাতিসংঘের সহযোগিতা চাওয়াটা খুব বড়, মানে তার মানে বিষয়টা সরকার সিরিয়াসলি নিয়েছে। তো ইন্ডিয়ান মিডিয়ার জন্য আমাদের এত বড় হেল্প সিক করতে হচ্ছে কেন? দেখুন, আসলে মেইন স্ট্রিম মিডিয়া কি করবে সেটা আসলে কোনো রাষ্ট্র কোথাও সেখানে হস্তক্ষেপ করতে পারবে না, এটা জাতিসংঘ করতে পারবে না। আপনার টিভি স্টেশন কি করবে এটাতে বাংলাদেশ সরকারও হস্তক্ষেপ করতে পারবে না, বা জাতিসংঘ এখানে হস্তক্ষেপ করতে পারবে না। এবং আপনি একজন রেসপন্সিবল জার্নালিস্ট হিসেবে আপনার এখানে ওই যে অপতথ্য, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেগুলো বলে, আপনি সেটা এখানে অন এয়ার করবেন না। এটা হচ্ছে জার্নালিজম রেসপন্সিবিলিটি। অপতথ্যটা বা ডিসইনফরমেশনগুলো কোথায় হয়? ওইটা মোস্টলি হয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন টিভি চ্যানেল বা যারা এগুলো করে সেখানে হয়। এখন বিষয় হচ্ছে যে এখানে একটা হচ্ছে যে ধরেন বাংলাদেশকে টার্গেট করে শুধু যে ভারত থেকে হচ্ছে ব্যাপারটা কিন্তু তা না। এখন বিভিন্ন জায়গায় প্রস্তুতিও চলছে যে কিভাবে বাংলাদেশকে টার্গেট করে ওই সমস্ত জায়গাকে ব্যবহার করে এই কাজগুলো করা যায়। তো এখানে হয়তো বাংলাদেশে তো হয়তো মাল্টিল্যাটারাল কোনো একটা বিষয় হয়তো খুঁজছে। আমি জানি না যে প্রধান উপদেষ্টা কোন প্রেক্ষাপটে বলেছেন, কিন্তু আমি যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে যে আপনি যদি আমাকে বলেন, আমি অ্যাজ এ জার্নালিস্ট আমি দেখছি যে বাংলাদেশের ভেতর থেকেও কিন্তু ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। বিভিন্ন টিভি স্টেশনে কাজ করছে, বিভিন্ন পত্রিকায় কাজ করছে, তারা সাংবাদিক, তারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিচ্ছে, কাজ করছে। আপনি যদি তাদের সোশ্যাল মিডিয়াতে যান, দেন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে তাদের কি ভাষা, তারা কি সেখানে শেয়ার করছে, কিভাবে তারা। আপনি সরকারের সমালোচনা করতে কোনো সমস্যা নেই, কিন্তু সরকারের সমালোচনা করতে গিয়ে আপনি কি কোনো একজনকে আপনি গালি দিতে পারবেন? কাউকে আপনি বদমাশ বলতে পারবেন? আপনার ভাষাটা কি হবে? এটা সাংবাদিকরা ব্যবহার করছে। আপনি অপতথ্যের ব্যাপারটা তো পরে, সেটা আপনি আননোন, হয়তো কুড়িগ্রাম থেকে কেউ একজন করলো, নোয়াখালী থেকে কেউ একজন করলো, সেটা অন্য বিষয়। কিন্তু যারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় নিয়ে বসে আছে বিভিন্ন টিভি স্টেশনে, পত্রিকাতে, তারা কিভাবে এই কাজগুলো করতেছে, আমার মনে হয় যে ওইটাও সরকারকে আগে আইডেন্টিফাই করে ওইখানে ওইটাকে অ্যাড্রেস করা উচিত। কাউসার ভাই, আপনি 30 সেকেন্ডে যদি কিছু বলেন। এটি একটি খুবই জটিল একটি বিষয় এবং খুবই আর্জেন্ট অ্যাটেনশন দরকার। মিস অ্যান্ড ডিসইনফরমেশন এখনকার সময়ে এত অবাধে হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া তো আনকন্ট্রোলড, আনগভার্ন স্পেস, এবং ওখানে
যে কেউ যে কোনো কিছু বলতে পারে, এবং অবাক কাণ্ড হচ্ছে যে হাজার হাজার ফলোয়ার, হাজার হাজার কমেন্ট যোগ হয়ে যাচ্ছে, এবং এই তথ্য যাচাই বাছাই করার কোনো স্কোপই নাই সোশ্যাল মিডিয়াতে। এবং আমার মনে হয় এই জন্য কয়েকটি স্ট্র্যাটেজি এখানে ফলো করা হয়, এবং এখানে স্ট্রিক্ট কিছু লজ আছে, স্পেশালি যে টেক মিডিয়াগুলো আছে, টেক জায়ান্টস, তাদের সাথে কিন্তু এক ধরনের ক্যানাডিয়ান গভর্নমেন্টের এক ধরনের যোগাযোগও আছে, এবং এক ধরনের লবি করা হয় যাতে এই ধরনের কন্টেন্ট মডারেট করা হয়। এবং আমি মনে করি যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া যথেষ্ট রেসপন্সিবল বাংলাদেশে। এটি একটি খুবই ভালো একটি দিক। তবে সোশ্যাল মিডিয়া নিয়ে আমার পূর্ববর্তী বক্তা যেটি বললেন, আমি ওনার সাথে 100% একমত। এটি আসলে কন্ট্রোল করা খুবই দুরূহ, কিন্তু সম্ভব যদি কন্টেন্ট মডারেট করা যায় টেক জায়ান্টদেরকে কনভিন্স করে, এবং এটি আসলে করতে হবে, না হলে সামাজিক যে শৃঙ্খলা এগুলো কিন্তু খুবই ভেঙে পড়বে। প্রশ্নবিদ্ধ হবে এবং আরও জটিল সমস্যার সম্মুখীন হবে। কারণ এখন কেউ সংবাদ এবং যে মিস অ্যান্ড ডিসইনফরমেশন আসে, এগুলো কেউ এখন যাচাই বাছাই করতে চায় না। ওই 10 সেকেন্ড যে স্ক্রিন টাইম থাকে, ওর মধ্যেই কিন্তু মানুষ সিদ্ধান্ত নেয় সে কোনটা নিবে আর কোনটা নিবে না। ধন্যবাদ। আজাদ, আপনি যদি 30 সেকেন্ডে কিছু বলেন। ধন্যবাদ। মিস ইনফরমেশনকে ফাইট করার আসলে সবচেয়ে বড় টুল হচ্ছে ইনফরমেশনটা দেওয়া। আমাদেরকে জাতিসংঘ কিন্তু এর মধ্যে একটা বড় সহযোগিতা করেছে। তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটা আছে, সেখানে জুলাই আগস্ট বিপ্লব নিয়ে যে অপতথ্য বিভিন্নভাবে ছড়ানো হচ্ছিল, মিথ্যা এবং নানা ধরনের প্রচারণা, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের মাধ্যমে কিন্তু মানুষের কাছে আসলে ক্লিয়ার হয়েছে যে জুলাই আগস্ট বিপ্লবটাতে কারা কীভাবে মানুষ গণহত্যার সাথে জড়িত ছিল, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল। তো এইটা একটা আছে যে ইনফরমেশনটাকে ডিসেমিনেট করার জন্য যদি জাতিসংঘ সহযোগিতা করতে পারে, বা মিডিয়া লিটারেসি বৃদ্ধি করার ক্ষেত্রে যদি জাতিসংঘ কোনো হেল্প করতে পারে, তাহলে মানুষ কোনটা নিজেরাই পার্থক্য তৈরি করতে পারবে যে কোনটা মিস ইনফরমেশন, কোনটা ডিসইনফরমেশন, আর একটা আছে ম্যাল ইনফরমেশন, যেটা ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে করা হয়। এগুলো মানুষ যদি নিজেরা পার্থক্যটা তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে জাতিসংঘ যদি সহযোগিতা করতে পারে, তাহলে এটা আমার মনে করি একটা দারুণ কাজ হবে। ধন্যবাদ। দর্শক, আমাদের হাতে আর সময় নেই। আজাদ, আকবর এবং কাউসার ভাই, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বপ্ন